হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং খুশিতে আছো। এবং তোমাদেরকে আমার এই চ্যানেলে বা আমার এই আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা পড়বো কি আয়নীয় ও সমযোজী বন্ধন বা আয়নিক বা কোভ্যালেন্ট বন্ডিং। ওকে, এই আয়নিক এবং কোভ্যালেন্ট বন্ড যেটা আমরা আজকে পড়বো। ওকে, তো আমাদের মাথার মধ্যে একটা জিনিস সবসময় ঘোরাফেরা করছে, হঠাৎ করে এই চ্যাপ্টারটা আমি পড়তে চাবই বা কেন, তার কারণটা কি? তো প্রথম আমি ছোট 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 করে বলে যাই। তো আমরা প্রথম পড়ছি বন্ধন জিনিসটা কি। বন্ধন জিনিসটা না জানলে তোমরা কিছু বুঝতে পারবো না। যেমন ধরো তোমার বাড়িতে চিনি রয়েছে, তোমাকে চিনিটাকে ইয়ে করে খেতে হবে, শরবত বানিয়ে খেতে হবে। তুমি তো জানোই না চিনিটা কার সঙ্গে দ্রবীভূত হবে। তুমি এখন জানো, তোমার মা জানে, তোমার মা দেখিয়ে দিচ্ছে যে জলের সঙ্গে দ্রবীভূত হয়। তুমি হঠাৎ করলে কি সর্ষের তেলের মধ্যে চিনিটা ডুবিয়ে দিলে। বা হয়তো তোমার মনে হলো যে একটা লোহার টুকরো রয়েছে, ওই লোহার টুকরোটাকে আমি ইয়ে করব, দ্রবীভূত করব। তো তুমি করলে কি, ওটাকে জলের মধ্যে রেখে বা তেলের মধ্যে রেখে গড়াতে শুরু করলে, নাড়াতে শুরু করলে। তুমি তো জানোই না। তো এরকম লাখ লাখ যৌগ রয়েছে, লাখ লাখ পদার্থ রয়েছে, তুমি জানোই না ওই পদার্থগুলোর ধর্ম কি, ওরা কিভাবে নিজেদের মধ্যে আটকে রেখেছে নিজেদেরকে, কি তার ধর্ম, এদেরকে কি করলে এরা অন্য কাজে লাগবে। ঠিক সেই জন্যই আমাদেরকে এই চ্যাপ্টারটা পড়তে হবে। তার কারণটা কি, আমাদেরকে জানতে হবে এদের এই পদার্থের ধর্মগুলো কি, এদেরকে কিভাবে দ্রবীভূত করবো, বা এরা কিভাবে নিজেদের মধ্যে আটকে রয়েছে। একমাত্র এরা কোনো একটা বন্ধনে আটকে রয়েছে, সেই বন্ধনটা যতক্ষণ না তুমি ভাঙতে পারছো ততক্ষণ তুমি দুজনকে সেপারেট করতে পারবে না, মানে আলাদা করতে পারবে না। তো সেই জিনিসটাই আজকে আমি পড়বো। তো ফার্স্ট হচ্ছে কি বন্ধন। বন্ধন জিনিসটা কি দেখো, বন্ধন মানে হচ্ছে যে দুটো, ধরো তোমার কাছে দুটো জিনিস রয়েছে, একটা এ রয়েছে, একটা বি পদার্থ রয়েছে। এই দুটো যুক্ত হয়ে এ বি গঠন করছে। এই এ এবং বি এর মধ্যে যে টান রয়েছে, এ এবং বি এর মধ্যে যে টান রয়েছে, সেই টানটাকেই বলা হয় বন্ধন। ওকে, তো এই বন্ধন কিরকম হয়? বন্ধন আমাদের হয় রাসায়নিক বন্ধন হয়, রাসায়নিক বন্ধন হয়। এবং কি হয়, আরেকটা বন্ধন কি হয়, যেটাকে আমরা বলি ফিজিক্যাল বন্ডিং। রাসায়নিক বন্ধন মানে হচ্ছে কেমিক্যাল বন্ডিং, এবং আরেকটা হচ্ছে ফিজিক্যাল বন্ডিং। ফিজিক্যাল বন্ডিং ব্যাপারটা কিরকম, যেমন ধরো তুমি একটা দড়ি নিয়েছো বা একটা কাঁকড় নিয়েছো, কাঁকড়টাকে কি করলে জলের মধ্যে ডুবিয়ে ওটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলে। কিছুক্ষণ পরে দেখবে ওই কাঁকড়টা সহ ওই জলটা বরফ হয়ে গেছে। এবং ওটাকে কি করলে তুমি আবার এসে বাইরের টেম্পারেচারে রেখে দিলে, ওটা গলে গিয়ে আবার কাঁকড়টা আলাদা হয়ে গেল। তার মানে কি, ওই যে বরফ মানে হচ্ছে জল, জলের মধ্যে কি থাকে, H2O থাকে। জলের মধ্যে কি থাকে, H2O থাকে। আর একটা কাঁকড় রয়েছে, কাঁকড়টা এমনি নর্মাল কোনো একটা পদার্থ, সেই পদার্থটার সঙ্গে এই যে H2Oটা, এটা কি কেমিক্যাল যদি বন্ডিং করতো তাহলে কি হতো, একে আমাকে সেপারেট করতে অনেক বেশি খরচা করতে হতো, মানে এনার্জি দিতে হতো, তাপ দিতে হতো, বা আরও অনেক কিছু করতে হতো, প্রেসার দিতে হতো। কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে, এই কাঁকড়টা যে বরফটা তৈরি হয়েছে, সেই বরফটাকে বাইরে রেখে দিয়েছে নর্মাল টেম্পারেচার, মানে রুম টেম্পারেচার কত, 25-30 এই ডিগ্রি সেলসিয়াস রেখেছি। কিছুক্ষণের মধ্যে দেখা গেছে যে জলটা গলে গেছে এবং কাঁকড়টা আলাদা হয়ে গেছে। তাহলে কি, এটাকে এই বন্ধনগুলোকে বলা হয় ফিজিক্যাল বন্ডিং। ওকে, এছাড়া ধরো দুটো চুম্বক, একটা ধরো একটা চুম্বক আর তুমি একটা নিয়েছো, কি বলে পেরেক নিয়েছো, দুটোকে কাছাকাছি রাখলে কি হবে, ওই চুম্বকটা তার একটা নিজস্ব টান ক্ষমতা রয়েছে, দুজনে পোল সৃষ্টি করবে এবং ওই লোহার পেরেকটাকে সে কি করবে, নিজের দিকে টেনে নেবে। এবং তুমি কি করবে, এটাকে একটু একটু প্রেসার মানে একটু এনার্জি দিলে কি হবে, দুজনকে আলাদা করতে পারবে। এই যে এই চৌম্বক যে মানে যে বন্ধনটা, এটাকেও ফিজিক্যাল বন্ডিং বলা হয়। তো আজকে আমি এটা পড়বো না, আজকে আমাকে পড়তে হবে কি কেমিক্যাল বন্ডিং। ওকে, তো আমরা নর্মালি কি জানি, আমরা নর্মালি জানি যে পর্যায় সারণী থেকে টোটাল 118টা মৌল রয়েছে। টোটাল কি হয়েছে, 118টা মৌল পাওয়া গেছে। ওকে, তো এই 118টা মৌল দিয়ে কয়েক লক্ষ যৌগ তৈরি হয়েছে, কয়েক লক্ষ। সেই সবার তো যে যৌগগুলো তৈরি হয়েছে, সেই যৌগগুলো কিভাবে তৈরি হয়েছে, এদের মধ্যে কি বন্ডিং রয়েছে, এগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো রাসায়নিক বন্ধন যেটা হয়, যে দুটো মৌল যখন, একটা এ মৌল এবং বি মৌল দুটো যখন যুক্ত হয়ে এ বি তৈরি করে, সেটা কি কারণে তৈরি করে? তার কারণ হচ্ছে যে মৌলগুলো যখন যৌগ গঠন করে, তার কারণ হচ্ছে যে এরা সুস্থিত হতে, মানে স্টেবল হতে চায়, স্থির হতে চায়। তো স্থির হওয়ার জন্য এদেরকে কি করতে হবে, একটা
কোনো আইডল নিতে হবে, যে আইডলকে নিলে ওর মতো হলে ও স্থির হয়ে যাবে। ঠিক সেরকম যে ঊনবিংশ শতাব্দীতে যে লর্ড র্যালে, বিজ্ঞানী লর্ড র্যালে এবং উইলিয়াম র্যামসে, এই দুজন বিজ্ঞানী করেছিলেন কি, যে আমাদের যে প্রকৃতিতে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো পাওয়া যায়, নিষ্ক্রিয় গ্যাসগুলো কি, হিলিয়াম। নিষ্ক্রিয় গ্যাস কি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। তাহলে কি হচ্ছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন, এই যে গ্যাসগুলো, এই গ্যাসগুলো ওনারা ওই সময় আবিষ্কার করেছিলেন। এবং ওনারা বলেন যে এই গ্যাসগুলো নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে কি, এরা কারোর সঙ্গে বিক্রিয়াই করে না, তার মানে কি এরা স্থির, এরা চুপচাপ একটা জায়গাতে বসে থাকবে, এদের কোনো কে কি করলো এতে তাতে কিছু যায় আসে না। ঠিক সেই রকম ভাবে এই নিষ্ক্রিয় গ্যাসগুলো সমস্ত যখন দুটো মৌল একসঙ্গে যুক্ত হয়ে যে রাসায়নিক বন্ধন গঠন করে, ঠিক সেই সময়ে এরা কি করবে, যে নিষ্ক্রিয় গ্যাসের যে সুস্থিত ইলেকট্রন বিন্যাস, সেই লাভের চেষ্টাতে রাসায়নিক বন্ধনটা গঠন করা হয়। ঠিক আছে, আমি এটা আরো পরে ডিটেলসে বলছি, কোনো অসুবিধা নেই, তো আমি জায়গাটা বলছি। তো নর্মালি আমাদের ক্ষেত্রে যে রাসায়নিক বন্ধন, যেটা রাসায়নিক বন্ধনটা কি, তিন প্রকারের। একটা কি তোমার আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন। দুই বন্ধনটা কি হবে, সমযোজী বন্ধন। আর তিন হচ্ছে কি, অসমযোজী বন্ধন। আয়নিক বন্ধন মানে হচ্ছে কি আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। সমযোজী বন্ধন মানে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট। আর অসমযোজী বন্ধন হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। তোমরা খাতায় পরপর লিখতে থাকো, ঠিক আছে। তো এরপরে আমি যে জিনিসটাতে আসবো সেটা হচ্ছে কি, ধরো আমি এই জায়গাটা মুছছি, এটা তোমরা লিখে নিয়েছো, এটা আমি পরে আবার লিখবো সাইডে, এখন এটাকে মুছে দিচ্ছে। আমরা কি জানি, যে কোনো একটা মৌল, ধরো আমি ধরে নিচ্ছি একটা মৌল হাইড্রোজেন, হাইড্রোজেনের মধ্যে কটা ইলেকট্রন থাকে, বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে, হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন থাকে। যদি আমি লিথিয়াম নিই, বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে, টোটাল এখন লিথিয়ামে কটা ইলেকট্রন থাকে, হাইড্রোজেন, হিলিয়াম এবং লিথিয়াম টোটাল থাকে তিনটে। তো তিনটের মধ্যে কি হচ্ছে, দুটো ভিতরের কক্ষে থাকছে দুটো, এবং সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকছে, একটা ইলেকট্রন থাকছে। তো এই যে ইলেকট্রনগুলো রয়েছে, এই ইলেকট্রনগুলো কি করবে, যে মৌলের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা 1, 2 বা 3 সর্ববহিস্থ কক্ষে, মানে যে কক্ষটা বাইরের কক্ষ, সর্ববহিস্থ মানে একটা ইলেকট্রনের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের বাইরে কি হচ্ছে, ইলেকট্রনগুলো ঘোরাফেরা করছে কক্ষপথে, সেই সর্ববহিস্থ কক্ষে যদি 1, 2 বা 3টি ইলেকট্রন থাকে, সেই 3টি ইলেকট্রন কি করবে, যদি বর্জন করে দেয়, এবং এই যে বর্জন করা ইলেকট্রনগুলো যদি অন্য কোনো পরমাণু তার নিজের কক্ষে, বাইরের কক্ষে যদি নিয়ে নেয়, গ্রহণ করে নেয়, তাহলে কি হবে, ওই দুজনের মধ্যে একটা বন্ধন তৈরি হবে। ঠিক কিরকম, তোমাকে উদাহরণ দিয়ে দেখাই। তাহলে আয়নিক বন্ধনটা বুঝতে পারলে কিরকম ভাবে হয়, ধরো NaCl গঠন হয়, ঠিক আছে। তো আমি প্রথমে NaClটা দেখাই, জিনিসটা কি, আমি এটা মুছছি। তোমরা কি জানো, সোডিয়ামের মধ্যে ইলেকট্রন বিন্যাস কি হয়, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কি 11। 11 মানে কি, Kl, M এবং N। প্রথম কক্ষে দুটো ইলেকট্রন থাকবে, পরের কক্ষে কটা, 8টা ইলেকট্রন থাকবে, আর কটা আছে টোটাল 11টা। তাহলে M কক্ষে কটা থাকবে, একটা ইলেকট্রন। যদি এটা সোডিয়ামের নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের বাইরে প্রথমের কক্ষে কটা থাকবে, দুটো, তারপরের কক্ষে কটা থাকবে, 8টা, 2, 3, 4, 5, 6, 7 এবং 8। আর সর্ববহিস্থ কক্ষে, যেটা সব থেকে শেষের কক্ষ, সেটাতে কটা থাকবে, একটা। দেখো একটা লিখেছি আমি, ঠিক আছে। এবার ক্লোরিন, ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কত, 17। 17 কিভাবে হবে, আমি এটা সোডিয়ামের লিখেছি, এবার ক্লোরিনেরটা লিখছি, 2, 8, 10 হলো, পরের কক্ষে কটা থাকবে, 7টা। লিখে নিয়েছো। তো ক্লোরিনটাকে আমি এখানে লিখছি, এই জায়গাটা মুছছি আমি, ক্লোরিনটাকে আমি এখানে লিখছি, ক্লোরিন, এটা ক্লোরিনের নিউক্লিয়াস,
বাইরের কক্ষে প্রথমে কক্ষে থাকবে কত, দুটো, তারপরে কক্ষে থাকবে একটা, দুটো, তিনটে, চারটে, 5, 6, 7 এবং 8। আর লাস্টে সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকবে, একটা, দুটো, তিনটে, চারটা, 5টা, 6টা, 7টা, টোটাল কটা আছে, 7টা। এরপর একটা জিনিস হচ্ছে যে আমাদের যে কেন হঠাৎ করে কেনই বা এই একটা ইলেকট্রন একে দিয়ে দেবে, এর তো বাইরে কক্ষে 7টা রয়েছে, তো এই 7টা ইলেকট্রন একে কেন দিচ্ছে না? তো এইটা জিনিসটা জানার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে কি অষ্টক সূত্র। অষ্টক সূত্র মানে কি, যে কোনো পরমাণুর বাইরের কক্ষে যদি 8টা ইলেকট্রন থাকে সেই মৌলটি সুস্থিত হয়, মানে স্টেবল হয়। তার জন্য আমি যে আগে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো লিখেছিলাম, যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন, এদের বাইরের কক্ষে, বাইরের মানে সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন রয়েছে, এবং 8টি ইলেকট্রন থাকার জন্য এরা কি হয়, নিষ্ক্রিয় গ্যাস হয়। তো আমরা সবসময় দেখবো যে যখন দুটো মৌল একসঙ্গে যুক্ত হয়ে দেখতে হবে যে এরা কি বন্ধন করছে। তো প্রথমে আমি আয়নীয় বন্ধন পড়ছি। তো রাসায়নিক বন্ধন ব্যাপারটা হচ্ছে কি, নিষ্ক্রিয় যে গ্যাস রয়েছে সেই নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস, সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য কোনো একটা মৌলের বাইরের কক্ষের ইলেকট্রন সে বর্জন করছে, আবার অন্য আরেকটি মৌলের ইলেকট্রন সে কি করছে, গ্রহণ করে দুজনের মধ্যে একটা সুস্থিত একটা আকর্ষণ বল সৃষ্টি হচ্ছে। সেই আকর্ষণ বলটাকেই বলা হচ্ছে কি, বন্ধন, এবং সেই বন্ধনটাকে বলা হয় রাসায়নিক বন্ধন। মানে আয়নীয় বন্ধন ক্ষেত্রে কি, দুটো আয়ন যুক্ত হয়ে যখন দুধের মধ্যে বন্ধ করে তখন তাকে আয়নীয় বন্ধন বলা হয়। যদি সমযোজী বন্ধন হয়, তারা নিজেদের মধ্যে সমভাবে ওই বন্ধনটা ইউজ করে, তাই তাদেরকে সমযোজী বন্ধন বলা হয়। তাহলে কি হলো, নর্মালি রাসায়নিক বন্ধন মানে কি বোঝানো হলো, রাসায়নিক বন্ধন মানে হচ্ছে ফোর্স হচ্ছে মানে একটা বলই হচ্ছে রাসায়নিক বন্ধন। এই কথাটা সবসময় মাথার মধ্যে রাখবে, ঠিক আছে। এরপরে ব্যাপারটা কি হলো, যে আমাদের এই দুটো হলো, তা নর্মালি এই 7টা ইলেকট্রন বাইরের দিকে বার করার থেকে একটা ইলেকট্রন বার করা ইজি। কোন একটা মৌলের যদি একটা ইলেকট্রন বার করতে কতটা এনার্জি মানে লাগবে, সব থেকে কম এনার্জি লাগবে। তাই একটা ইলেকট্রন ও বার করে দিয়ে এর বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকলো, দেখো সোডিয়ামের ক্ষেত্রে 8টা ইলেকট্রন থাকলো, এবং ক্লোরিনের ক্ষেত্রে বাইরের কক্ষে এই 7টা যখন এই 7টা রয়েছে, একটা ইলেকট্রন এসে যুক্ত হলো, তাহলে তখন নতুন কি হলো, 288। তাহলে বাইরের কক্ষে কটা ইলেকট্রন হলো, 8টা ইলেকট্রন হলো। তাহলে কি হচ্ছে, এই ইলেকট্রনটা আমি এদিকে লিখলাম, এই ইলেকট্রনটা ডাইরেক্ট কি করলো, ও এই ক্লোরিনকে দিয়ে দিল। যখনই একটা ইলেকট্রন এই সোডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছে, সোডিয়াম থেকে যখনই একটা মাইনাস ইলেকট্রন হয়ে গেল, মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, মানে ইলেকট্রন মানে একটা মাইনাস, তখন ও কি ফর্ম করবে, সোডিয়াম প্লাস ফর্ম করলো। সোডিয়াম প্লাস মানে হচ্ছে সোডিয়ামের একটা ক্যাটায়ন ফর্ম করলো। এটাকে কি বলা হয়, ক্যাটায়ন। বাংলায় তোমরা লিখে নাও ক্যাটায়ন বলে। আর কি হলো, ক্লোরিনের ক্ষেত্রে কি হলো, ক্লোরিন কি করলো, এই ইলেকট্রনটা নিয়ে নিল প্লাস ইলেকট্রন, তখন ক্লোরিন কি করলো, নেগেটিভ হয়ে গেল, Cl মাইনাস, এটা কি ফর্ম করলো, অ্যানায়ন ফর্ম করলো। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন এই দুজনের মধ্যে যে বল সৃষ্টি, মানে দুজনকে কি বলে আটকাবে, স্থির তাড়িতিক বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। স্থির তাড়িতিক বল বা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের মাধ্যমে এই যে দুটো ক্যাটায়ন এবং অ্যানায়ন রয়েছে, দুজনেই তড়িৎ মানে নিজের মধ্যে কি হচ্ছে, তড়িৎযোজী হয়ে গেছে, একজন প্লাস ফর্ম করেছে, একজন মাইনাস ফর্ম করেছে, তো দুজনকে টানবে। যে বল দ্বারা টানা হবে সেই বলটাকে কি বলা হয়, স্থির তাড়িতিক বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এই দুটো বল দিয়ে আটকানো হয়, এইটাকে বলা হয় কি, আয়নীয় বন্ধন। এই যে বন্ধনটা, এই যে টানটা, এই টানটাকে কি বলা হচ্ছে, আয়নীয় বন্ধন বলা হচ্ছে। ওকে, আমি এই জায়গাটা এখন মুছে, এটা তোমরা একটু লিখো। এরপরে দেখো, এই যে আমি লিখেছি এখানে যে ইলেকট্রন বিন্যাসটা দেখিয়েছি, এটা হচ্ছে নিউক্লিয়াস,
বাইরের কক্ষে দুটো, তার বাইরের কক্ষে কটা আছে, 8টা রয়েছে, এবং তার বাইরের কক্ষে একটা রয়েছে। এই যে ইলেকট্রন বিন্যাসের যে কক্ষপথগুলো, এই কক্ষপথের সর্ববহিস্থ কক্ষপথ যেটা, সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলোই কি হয়, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, ঠিক আছে। এবং যার জন্য এই ইলেকট্রনগুলোকে কি বলা হয়, যোজক ইলেকট্রন। এই ইলেকট্রনগুলোর মাধ্যমে আমরা এই কোনো একটা মৌলের আমরা যোজ্যতা বলতে পারি যে এর যোজ্যতা কত, ওর যোজ্যতা কত। তাহলে এখানে সোডিয়ামের যোজ্যতা কত, 1, এবং ক্লোরিনেরও যোজ্যতা কত, 1 হবে, ঠিক আছে। এটা তোমরা বুঝতে পেরেছো। তার মানে কি হচ্ছে, বাইরের যে কক্ষপথ সেটাকে বলা হচ্ছে যোজক কক্ষপথ বা ভ্যালেন্স শেল বলা হচ্ছে। আর যে ইলেকট্রনগুলো বাইরের কক্ষপথে রয়েছে, নর্মাল ক্ষেত্রে বাইরের কক্ষপথ এবং তার আগের কক্ষপথের ইলেকট্রনগুলোই কেউ রাসায়নিক বিক্রিয়াতে নর্মালি অংশগ্রহণ করে। তো সেই ইলেকট্রনগুলোকে আমরা কি বলছি, যোজক ইলেকট্রন। মানে এই ইলেকট্রনগুলোই রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে। দেখো এখানে একটা ইলেকট্রন কি হচ্ছে, একে দিয়ে দিয়েছে, দিয়ে দুজনে কি করছে, একসঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এরা কি করছে, NaCl ফর্ম করছে। Na প্লাস এবং Cl মাইনাস একসঙ্গে জুড়ে গিয়ে যখন তোমাদের কোথাও প্লাস এবং মাইনাস থাকবে, এরা কি করবে, নিজেদের মধ্যে টানাটানি করবে, এবং টানাটানি করে কি হবে, প্লাস মাইনাস একসঙ্গে চলে আসবে। এবং তার মধ্যে এই যে একসঙ্গে চলে আসার সঙ্গে সঙ্গে কি হলো, এদের মধ্যে একটা বন্ধন তৈরি হলো। সেই বন্ধনটাকে কি বলছি আমরা, আয়নীয় বন্ধন বলছি। ওকে, তো আমি এটা মুছলাম। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এরপরে আবার কিছু জিনিস তোমাদের লিখে দিই, যে জিনিসটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, যে কতগুলো মৌলের কথা তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন ধরো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন। এখানে কটা হলো, 1, 2 ইলেকট্রন, এই বাইরে মানে টোটাল ইলেকট্রন কটা, একটা, হিলিয়ামের 2টো, লিথিয়ামের 3টে, বেরিলিয়ামের 4টে, বোরনের 5টা, কার্বনের 6টা, নাইট্রোজেনের 7টা, অক্সিজেনের 8টা, ফ্লোরিনের 9টা এবং নিয়নের হচ্ছে 10টা। ওকে, তো এই জায়গায় হচ্ছে হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস এবং এখানে একটা নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস। ওকে, এরপরে কি আসছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, সালফার, ফসফরাস, ক্লোরিন এবং আর্গন। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ওকে, ফসফরাস এবং সালফার। তাহলে 11, 12, 13, 14, 15, 16, 17, 18। আর্গন আরেকটা তোমার নিষ্ক্রিয় গ্যাস। ওকে, আর্গনের কি পরে কি আসবে, পটাশিয়াম এবং ক্যালসিয়াম, 19 এবং 20। তোমাদের এতদূর পর্যন্ত মনে রাখলে হবে। স্ক্যান্ডেনিয়াম, ভ্যানাডিয়াম, টাইটেনিয়াম এগুলো তোমাদের না মনে না রাখলেও চলবে। তো তোমাদেরকে মাধ্যমিকের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখতে হবে, যে হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, নিয়ন 10, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, সিলিকন 14, ফসফরাস হচ্ছে 15, সালফার হচ্ছে 16, ক্লোরিন হচ্ছে 17, আর্গন হচ্ছে 18, পটাশিয়াম হচ্ছে 19, ক্যালসিয়াম 20, স্ক্যান্ডেনিয়াম 21। এতদূর পর্যন্ত তোমাদেরকে মনে রাখতে হবে। এই মধ্যে দেখো হাইড্রোজেনের 2, হিলিয়াম 10 এবং আর্গন হচ্ছে 18। এইখানের মধ্যে এইটুকুর মধ্যে 3টে নোবেল গ্যাস আমরা পেয়ে গেছি, মানে নিষ্ক্রিয় গ্যাস আমরা পেয়ে গেছি। ওকে, তো এরপরে আমরা আসি যে জিনিসটাতে, সেটা দেখো। তুমি ধরো যে এটা মুছলাম, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। আমি তোমাদের কিছু উদাহরণ করিনি, তার আগে আমি এটা লিখে দিই, যে হিলিয়াম 2, নিয়ন 10, আর্গন, ক্রিপ্টন, জেনন
রেডন, এদের হচ্ছে 86, এর হচ্ছে 54, এ হচ্ছে 36, এ হচ্ছে 18, এ হচ্ছে 10, এ হচ্ছে 2। এইটা প্রত্যেকটা হচ্ছে তোমার নোবেল গ্যাস। ওকে, তো নর্মালি কি হবে, আমি প্রথমে তোমাদের সোডিয়াম ক্লোরাইডের উদাহরণ দিয়েছিলাম, এরপর ধরো ক্যালসিয়াম ক্লোরাইডের উদাহরণ দিচ্ছি। তো আমরা আগেরটাই দেখেছিলাম, খাতাটা দেখে নাও। ক্যালসিয়ামের ক্ষেত্রে কি পরমাণু সংখ্যা, টোটাল পরমাণু ক্রমাঙ্ক কত 20, আর ক্লোরিনের কত 17। তো ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হবে, কে এল এম এন, আমরা ভেঙে নেবো এভাবে। তো কে কক্ষে 2টা, পরের কক্ষে 8টা, তারপরে 8টা, 8 2 10, 18, এবং এখানে হচ্ছে 2। তাহলে সর্ববহিষ্ঠ এন কক্ষে কটা আছে ক্যালসিয়ামের, 2টো রয়েছে। ওর ক্লোরিনের ক্ষেত্রে এটা হচ্ছে ক্যালসিয়াম হলো, এবং একটা ক্লোরিনের ক্ষেত্রে কি হবে 17, 2 8 2 10 এবং 7। বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে 7টা। একটা জিনিস লক্ষ্য করো যে ক্যালসিয়ামের ক্ষেত্রে যে 2টো ইলেকট্রন আছে, যদি 2টো ইলেকট্রন এখানে দিত, 2টো ইলেকট্রন যদি ক্লোরিনকে দিয়ে দিত, তাহলে কি হতো, এখানে টোটাল কটা ইলেকট্রন হতো, বাইরের কক্ষে ক্লোরিনের 9টা ইলেকট্রন হতো। এ কি করতো যে কোনো একটা নিষ্ক্রিয় গ্যাসের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন বা অষ্টক পূর্তি কি করতে পারতো, করতে পারতো না। কারণ কি, এখানে দেখো নিয়ন, এখানে আর্গন, এখানে যদি একটা ইলেকট্রন নিয়ে দিত, তাহলে কি হতো, ক্লোরিন কি হতো, এর পরমাণু ক্রমাঙ্ক 18 হতো। 18 মানে কি, আর্গন, স্টেবল হয়ে যেত। আর যদি এর 2টো ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে 2 8 8 10 18, এও আর্গন হিসেবে হয়ে আর্গনের ন্যায় সুস্থিত হয়ে যেত। এখানে কি হচ্ছে, এখানে একটা ক্লোরিন নয়, এই ক্যালসিয়াম 2টো ক্লোরিনকে, এর মধ্যে যে 2টো ইলেকট্রন রয়েছে বাইরের কক্ষে ইলেকট্রন, এটা ক্লোরিন, ক্লোরিনের মধ্যে বাইরের কক্ষে 2টা 2টা 3টে 4টা 5টা 6টা 7টা রয়েছে। এখানে এখানে 1 2 3 4 5 6 7, এ কি করবে, ডাইরেক্টলি এখানে একটা দিয়ে দেবে, এখানে একটা দিয়ে দেবে। বুঝতে পেরেছো? দিয়ে তৈরি করছে কি, ক্যালসিয়াম ক্লোরাইড হলো। এই জায়গাটা আবার আমি মুছে দিচ্ছি। ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড, আমরা কি পড়েছি, ম্যাগনেসিয়ামের কত 12, অক্সিজেনের কত পড়েছি আমরা 8। তাহলে কি হচ্ছে, 12 হলে এর কে এল এম এন এ কি হবে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2 8 2 10, বাইরের কক্ষে কটা 2টো ইলেকট্রন, আর অক্সিজেনের সঙ্গে কটা থাকবে 2 এবং 6, তাহলে এর বাইরের কক্ষে কটা 6টা, এর বাইরের কক্ষে 2টো ইলেকট্রন। যখন এই 2টো ইলেকট্রন, এই ম্যাগনেসিয়ামের 2টো ইলেকট্রন যখন এখানে চলে আসবে, অক্সিজেনে চলে আসবে, তখন কি হবে, অক্সিজেনের 2 8 10 হয়ে গেল। 10 মানে নিয়ন গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের সমান, এ কি করবে, নিজেকে নিষ্ক্রিয় করে নেবে বা স্টেবল করে নেবে। তার জন্য কি হচ্ছে, যখন ম্যাগনেসিয়াম 2টো ইলেকট্রন বর্জন করলে কি হবে, ম্যাগনেসিয়াম 2+ তৈরি করবে, এবং অক্সিজেন কি করছে, 2টো ইলেকট্রন নিয়ে নিলে কি হবে, অক্সিজেন 2- ফর্ম করছে। এই দুটো, এই ম্যাগনেসিয়াম 2+ প্লাস অক্সিজেন 2-, এই দুটো হয়ে কি করছে, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে। তাহলে এখানে আমরা বলতে পারি কি, ম্যাগনেসিয়ামের তড়িৎচর্যতা কত 2, এবং অক্সিজেনেরও তড়িৎচর্যতা কত 2। যেখানে ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ক্যালসিয়ামের ছিল কত 2 ছিল, ক্যালসিয়ামের তড়িৎচর্যতা 2, কারণ এ দুটো বর্জন করছে। এবং তাহলে শুধু ক্লোরিনের কত তড়িৎচর্যতা হবে, 1 হবে। ওখানে 1 হবে, তার কারণটা কি, এখানে একটা ইলেকট্রন একটা ক্লোরিন নিয়েছে, এখানে একটা ইলেকট্রন একটা ক্লোরিন নিয়েছে, তাহলে একটা ক্লোরিনের যোজ্যতা কত 1 হবে। কিন্তু এখানে দেখো 2টো ইলেকট্রনই অক্সিজেন নিয়েছে, তার জন্য কি হচ্ছে, এর তড়িৎযোজ্যতা 2 হচ্ছে। ঠিক আছে, পরের উদাহরণটা আরো দিই। পরের উদাহরণ, ধরো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের আগে বলেছি 20, অক্সিজেনের কত 8, তাহলে 20 হলে কি হবে, ক্যালসিয়ামের 2 8 8 এবং 2, অক্সিজেনের কত 2 6, তাহলে কি হবে, এই দুটো ইলেকট্রন এখানে দেবে। যখনই দুটো দেবে তখন কি হচ্ছে, 2 8 8, বাইরের কক্ষে 8টা থাকছে, এবং এই আর্গনের মতো, এই নিষ্ক্রিয় গ্যাসের মতো স্টেবল হচ্ছে। অক্সিজেন কি হচ্ছে, দুটো ইলেকট্রন নিয়ে কি হচ্ছে, 2 6 2 8 প্লাস 2 কত হচ্ছে, 2 + 6 + 2 = 10,
মানে এই নিয়নের মতো, নিষ্ক্রিয় গ্যাসের মতো ও স্টেবল হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, ক্যালসিয়াম কি করছে, দুটো ইলেকট্রন ও বর্জন করছে, এখানে দুটো ইলেকট্রন ও বর্জন করে দিচ্ছে, দিয়ে কি হচ্ছে ক্যালসিয়াম 2+ তৈরি করছে। এবং অক্সিজেন কি করছে, ওই দুটো ইলেকট্রন নিয়ে নিচ্ছে, দুটো ইলেকট্রন নিয়ে কি করছে, অক্সিজেন 2- তৈরি করছে, এবং এই দুটো যুক্ত হয়ে কি করছে, ক্যালসিয়াম অক্সাইড ফর্ম করছে। ওকে, এইভাবে কি হয়, আয়নীয় যে যৌগগুলো এক একটা মৌল থেকে যুক্ত হয়ে তৈরি হয়। তো নর্মালি আমাদেরকে জানতে হবে যে আয়নীয় যে যৌগ, হঠাৎ করে তোমাকে একটা কোনো কিছু দিয়ে দেওয়া হলো, যে এখানে বলে দেওয়া হলো H2O রয়েছে, এখানে ক্যালসিয়াম অক্সাইড রয়েছে, ম্যাগনেসিয়াম অক্সাইড রয়েছে, তোমাকে বলে দেওয়া হলো এদের মধ্যে কোনটা, বা ধরো CaCl2 রয়েছে, ওকে, বা ধরো কপার ক্লোরাইড রয়েছে, এদের মধ্যে কে, তোমাকে দেখতে হবে, বলে দিতে হবে যে এখানের মধ্যে কে তোমার আয়নীয় বন্ধন গঠন করছে। তো সেগুলো তোমাদেরকে পরীক্ষার সময় এরকম ধরনের আসে, তো সেই জন্য এদেরকে চিনতে হবে কি করে, বা এদের প্রপার্টিস কি হবে সেটা আমি বলছি। তো তোমরা এটা লিখে নাও, আমি তারপরে বলছি। লিখে নিয়েছো, আমি এটা মুছলাম। দেখো, প্রথমে চেনার উপায় হচ্ছে, চেনার উপায় হচ্ছে কি, যে একটা মেটাল হবে, মানে একটা ধাতু হবে, আর একটা কি হবে, অধাতু হবে, মানে যেটাকে বলছি নন মেটাল। একটা ধাতু হতে হবে এবং একটা কি হবে, অধাতু হতে হবে, একটা ধাতু এবং একটা অধাতু। মেটাল কি করে, মেটাল করবে কি, যে লুজ ইলেকট্রন, মানে ইলেকট্রনকে ও ছেড়ে দেবে, ইলেকট্রন ছেড়ে দেবে। আর অধাতু করবে কি, ইলেকট্রন গ্রহণ করবে। ওকে, তাহলে যে কোনো জায়গাতে দেখতে হবে যে কোনটা মেটাল এবং কোনটা, মেটাল মানে হচ্ছে ধাতু, এবং কোনটা হচ্ছে অধাতু, এই জিনিসটা তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে ধাতু, তাহলে কি করবে, ইলেকট্রন। তাহলে মেটালের মধ্যে বাইরের কক্ষে নর্মালি কি থাকে, 1 2 3, তিনটে ইলেকট্রন, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, বা তিনটে। অধাতুর মধ্যে সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারে, 4টা 5টা 6টা এবং 7টা। এ কি করবে, বারবার ইলেকট্রন দেবে, এই ইলেকট্রন গ্রহণ করবে, এবং গ্রহণ এবং বর্জন কেন করবে, কারণ নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্যই যে 2 বা ততোধিক যে মৌলগুলো রয়েছে, এরা কি করবে, নিজেদের মধ্যে কি করে পরস্পরের সঙ্গে আকর্ষণ করে একটা কি করবে, স্থায়ী যৌগ তৈরি করবে। সেটাকে বলা হচ্ছে কি আয়নীয় যৌগ, বা আয়নিক, বা কোভ্যালেন্ট বন্ডিং, বা কোভ্যালেন্ট মলিকিউল। ওকে, তো এই প্রথম জিনিসটা হচ্ছে এটা। এবং মেটাল কি করবে, ক্যাটায়ন ফর্ম করবে, এবং অধাতু কি করবে, অ্যানায়ন ফর্ম করবে। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদেরকে প্রথমে আমি বললাম যে এই জিনিসটা ঘটে, এবং এদের মধ্যে কি হয়, ইলেকট্রোস্ট্যাটিক বা স্থিরতাড়িতিক বল দ্বারা দুজন দুজনকে আকর্ষণ করে। ওকে, তো আজকে এখন আমি এই পর্যন্তই পড়াচ্ছি। আমি পরের ভিডিওটা যেটা তোমার আসবে, সেই ভিডিওতে তোমাদের পরে আমি কি করব, বৈশিষ্ট্যগুলো পড়াবো, এবং বৈশিষ্ট্যর সঙ্গে তোমাদেরকে আরও চেনার উপায় বলবো, এবং তাদের প্রপার্টিসগুলো বলবো, এই জিনিসগুলো বলবো। তো এখনের পর্যন্ত তোমরা টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো এবং খুশিতে থেকো।